নমস্কার বন্ধুরা, একটা ভিডিওতে স্বাগত আবারও আপনাদেরকে। আজ সকালে কোনো ভিডিও করা হয়নি, নানান ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়নি। তবে এই ভিডিওটা করতে এলাম সন্ধ্যেবেলায়। জানি না কতজন দেখবেন বা কিছু, কারণ ইস্টবেঙ্গলের ভালো খবর যেমন আছে, কোনো কোনো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই খবরটা একটু খারাপ খবর। তো সেটাই দিতে এলাম। তো প্রথমে খারাপটা দিয়ে শুরু করি। ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডিও মাদি দালাল, যাকে গতবার পাঞ্জাব এফসি থেকে নিয়ে আসা হয়েছিল অনেক আশা নিয়ে। হ্যাঁ, তিনিও এসে কিছুটা আশা জাগিয়েছিলেন, ভালো খেলছিলেন, কিন্তু হঠাৎই তার চোট পেয়ে যাওয়া সমস্ত স্বপ্ন ভঙ্গ করে দেয়। অ্যাটাকিং মিডিও হিসেবে যথেষ্ট ভালো গোল করেছিলেন, গোল করাচ্ছিলেন দিয়ামান্তাকোসকে দিয়ে, প্রচুর ভালো ভালো পাস দিয়েছেন, কারণ তার আগের বছরই তিনি হাইয়েস্ট অ্যাসিস্ট করেছিলেন। তো ইস্টবেঙ্গল টিমটা তৈরি করেছিল মাদি তালাল এবং দিয়ামান্তাকোস, অর্থাৎ হাইয়েস্ট অ্যাসিস্ট করা একজন প্লেয়ার, হাইয়েস্ট গোল টেকার একজন প্লেয়ারকে নিয়ে তারা টিম করেছিল। 2023-24 তারা যে দলে ছিল, কেরালা ব্লাস্টার্সে দিমি এবং মাদি ছিল পাঞ্জাব এফসিতে, তারা যথেষ্ট ভালো খেলেছিল এবং গোল্ডেন বুটও পেয়েছিল দিমি। কিন্তু মাদি তালাল তারপরে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট মনে করেছিল যে 24-25 মরশুমে এই দুজনকে একসাথে খেলালে বোধহয় দারুণ কিছু একটা হবে, কিন্তু হতে শুরুও করেছিল। তারপরে একের পর এক ফুটবলারের চোট সমস্ত আশায় জল ঢেলে দেয়, সমস্ত স্বপ্নে জল ঢেলে দেয়। তো গুরুতর আঘাত পান মাদি তালাল গত বছর, এবং গত বছর ডিসেম্বর মাসে খুব সম্ভবত। তারপর থেকে সে এখনও রিহ্যাবই করে চলেছে, কারণ চোট থেকে সে এখনও মুক্ত হয়নি। তবে হ্যাঁ, তার সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ভেসে ওঠে যে তিনি ফিট হওয়ার চেষ্টা করছেন। মাঝে শোনা গিয়েছিল ইস্টবেঙ্গল তাকে প্র্যাকটিসে ডেকে নিয়েছে, এখানেই সে এসে রিহ্যাব করবে, কারণ তার অপারেশন এখান থেকে হয়ে যায়, তারপরে সেখানে গিয়ে রিহ্যাবটা ভালো হয় বলে সে চলে যায় এই প্লেয়ারটি। তো কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে সে এখনো পর্যন্ত ফিট হতে পারছে না। এর আগে যেমনটা হলো দিয়ামান্তাকোসের সঙ্গে, ঠিক তেমনভাবেই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা জায়গায় আসতে পেরেছে, কারণ ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং মাদি দালালের এজেন্ট তারা এক জায়গায় বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে। তবে এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, মাদি দালালকে অফিসিয়ালি থ্যাংক ইউ বলেনি বা গুড লাক বলেনি ইস্টবেঙ্গল। তবে সেটা সময়ের অপেক্ষা বলা যেতে পারে, ইস্টবেঙ্গল মাদি দালালকে থ্যাংক ইউ বলতে চলেছে। ফলত ইস্টবেঙ্গলের বিদেশি 6 জনই থাকছে। এখন যদি সাউল ক্রেসপোকেও ছেড়ে দেওয়া হয়, সাউল ক্রেসপো শোনা যাচ্ছে চেন্নাই এফসি তার প্রতি ইন্টারেস্টেড, ইস্টবেঙ্গলও ছেড়ে দিতে চেয়েছিল তো জানা গিয়েছিল, কিন্তু এর মধ্যে যদি কনর শিল্ড এইটা ম্যাচিওর করে যায় তাহলে হয়তো সাউলকে ছেড়ে দিতে পারে। যদি না হয় তাহলে সাউলকে ছাড়াটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা ভালো হবে না। তবে হ্যাঁ, মাদি তালালের মতন প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু অনেকটা সাহসী একটা সিদ্ধান্ত, কারণ অনেক কিছু ভেবেচিন্তেই হয়তো নিয়েছে। কারণ মাদি তালাল ফিট হতে হতে ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে, হয়তো যখন হবে তখন আইএসএল যে স্টার্ট হবে, কিন্তু তাকে ম্যাচ ফিট হওয়া সেটা হয়তো আরও সময় লাগতে পারতো। এই সমস্ত কিছু নিশ্চয়ই মেডিকেল গ্রাউন্ডগুলো দেখে নিয়েই ইস্টবেঙ্গল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, একটা কড়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ মাদি তালালের মতন প্লেয়ার সত্যিই ইস্টবেঙ্গলের দরকার ছিল। বাট যাই হোক, ইস্টবেঙ্গল এখন মাঝমাঠটা অনেক বেশি গোছানো মাঝমাঠ, ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে রশিদ, অ্যাটাকিং মিডিও হিসেবে খেলছে মিগুয়েল, খেলছে নাওরে মহেশকেও কখনো কখনো মাঝমাঠেই খেলানো হচ্ছে। তো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সাউল যদি থাকে তো সাউলও খেলছে মাঝমাঠে, 3 জন মাঝমাঠের প্লেয়ারকে নিয়ে খেলছে। যদি সাউলকে রিপ্লেস করা হয় কনর শিল্ডকে দিয়ে, তাহলে তো বুঝতেই পারছেন ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কি ভয়ঙ্কর হয়ে উঠবে। ফলত ইস্টবেঙ্গল খুব সহজেই মাদি তালালকে কিন্তু থ্যাংক ইউ বলে দিতে পারছে। সে যদি ফিট হয়ে অন্য কোনো টিমে খেলে তো ঠিক আছে। মাঝখানে শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল নাকি মাদি তালালের স্যালারি দিচ্ছে না, সে ফিফার দ্বারস্থ হতে পারে। যাই হোক, দু তরফেই বসে টসে মোটামুটি ঠিক হয়েছে এবং টাকা পয়সা দিয়েওছে ইস্টবেঙ্গল। তো আপাতত ইস্টবেঙ্গলের কাছ থেকে এই বিষয়টা কিন্তু শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এবং মাদি তালাল দুপক্ষই তারা এক জায়গায় বসে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে একটা চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করতে চলেছে।
অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও আই হোপ চলে আসবে দ্রুতই। ইস্টবেঙ্গল তারা সুপার কাপের জন্য আজকে থেকে প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে, আজ বিকেল থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। হামিদ রশিদ, তারপরে মানে হামিদ এবং রশিদ, পাশাপাশি জয় গুপ্তা, এদিকে এডমুন্ড লালুন্ডিকা, এরা সবাই যারা যারা রয়েছে, যারা যারা এখনো আসেনি তারা আসবে ধীরে ধীরে, যারা যারা রয়েছে, যারা যারা চলে এসছে তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। প্র্যাকটিসটা শুরু হয়ে গেল। এরপরে আর দু একদিনের মধ্যেই হয়তো শোনা যাচ্ছে রবিবার দিনই চলে আসতে পারে জাপানিজ স্ট্রাইকার হিরোশি হিরোশি ইয়োকুবি। তিনি কিন্তু চলে আসবেন বলে জানা যাচ্ছে। রবিবার দিন হিরোশি চলে আসতে পারে, যদি রোববার না হয় সোমবার হয়তো আসবে, এবং এসেই যদি সকালে আসে বিকেলে প্র্যাকটিস, এটা করেই অনেক প্লেয়ার। না হলেও ধীরে ধীরে সে প্র্যাকটিসে নেমে পড়বে, এক দুদিন দেরি হতেই পারে, অসুবিধে কিছু নেই, কারণ সুপার কাপ এখন অনেক দেরি। তার আগে অবশ্য ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি এবং আরও দুটো ক্লাব নিয়ে আইএফএ শিল্ড খেলা হবে। এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা উপরি পাওনা হতে চলেছে। সুপার কাপের আগে একটা প্র্যাকটিস টুর্নামেন্ট পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল, কেন আমি বলবো মোহনবাগান বা মোহামেডান, এই টিমগুলোর জন্য। আরও দুটো টিম যদি আইএসএলেরই টিম আসে যারা সুপার কাপ খেলবে, তো তাদের জন্য একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হয়ে যাবে এই আইএফএ শিল্ড। এবং নিঃসন্দেহে এই টুর্নামেন্টটাও ইস্টবেঙ্গল ভালোভাবে কাজে লাগাতে চাইবে বলেই তো আমার মনে হয়। সে কারণে তারা দ্রুত প্র্যাকটিসে নেমে পড়ছে। আস্তে আস্তে অন্যান্য টিমগুলো যারা প্র্যাকটিস করছিল না, যে সমস্ত আইএসএলের টিমগুলো, তারাও কিন্তু প্র্যাকটিসে নামছে। এদিকে যে সংবিধান তৈরি করা হয়েছে ফেডারেশনে, সেই সংবিধানে কয়েকটা বিষয় নিয়ে একটা আশঙ্কার দোলাচল দেখা দিচ্ছে। কেন বলছি? কারণ সংবিধানে দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে আইএসএল এর সমস্ত সত্ত্ব, রাইটসটা কিন্তু ফেডারেশনের কাছেই থাকবে। এতদিন আমরা দেখেছিলাম যে এফএসডিএল এর কাছে সত্ত্ব দিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র আইএসএল এ, কিন্তু এই টপ টায়ার লিগ বা যা হবে সমস্ত খেলার সত্ত্বই কিন্তু এআইএফএফ এর কাছেই থাকবে। পাশাপাশি রেলিগেশন চালু হবে, যেটা এফএসডিএল চাইছিল না। ফলত এই নতুন শর্তগুলো দেওয়ার পরে আর কোনো ফ্র্যাঞ্চাইজি বা কোনো কোম্পানি তারা আসবে কিনা আইএসএলে, যেটা বিডিংয়ের জন্য তারা আসবে কিনা আইএসএল আয়োজন করতে, এটা নিয়ে একটা আশঙ্কার বাতাবরণ দেখা দিয়েছে। বাট দেখা যাক, আর একটু অপেক্ষা করতে হবে। হতে পারে যে রিলায়েন্স হয়তো আর এলো না, কারণ রিলায়েন্স এইগুলো চাইছিল না। রিলায়েন্স রেলিগেশন চায় না, রিলায়েন্স চায় নিজেদের হাতে রাখতে। হতেই পারে যে আমরা একটা সন্দেহ করছিলাম, বা আমরা একটা মনে করছিলাম যে রিলায়েন্সই হয়তো আসবে, এফএসডিএল হয়তো আবারও আসবে। কিন্তু প্রায় 15 বছর এফএসডিএল এর সাথে, ভারতীয় ফুটবলের সঙ্গে এফএসডিএল একটা যে গাঁটছড়া বাঁধা হয়েছিল, সেটা বোধহয় একেবারে পার্মানেন্টলি ছিন্ন হতে চলেছে। একটা তো ছিন্ন হয়েছিল, কিন্তু এবার বোধহয় পার্মানেন্টলি ছিন্ন হতে চলেছে। ফলত এই জায়গা থেকে যে কোন কোম্পানি আসবে, কিভাবে কি পরিচালনা হবে, এটা নিয়ে একটা আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা শর্ট আউট করাটাও এই মুহূর্তে দাঁড়িয়ে এআইএফএফ এর কাছে সবচেয়ে বড় চিন্তার। কারণ সুপার কাপ কিভাবে হবে, পয়সা কোথা থেকে আসবে, এই সত্ত্ব কাকে দেওয়া হবে, হ্যাঁ, বিপণন সত্ত্ব কাকে দেওয়া হবে, লাইভ কোথায় হবে, কোন চ্যানেলে খেলা দেখানো হবে, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এআইএফএফকে যথেষ্ট চিন্তায় রাখছে। ইন বিটুইন ভারতীয় যে ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আবার কিন্তু ইস্টবেঙ্গলের মতনই অন্যান্য টিমেরও প্লেয়াররা রয়েছে আইএসএলের টিমে, তারা কিন্তু কেউ আর প্লেয়ার ছাড়তে চাইছে না, যেহেতু সুপার কাপের প্রস্তুতিতেও নেমে পড়ছে। ইস্টবেঙ্গলের যেমন আনোয়ার আলী, নাওরেম মহেশ রয়েছে, জিকসন সিং রয়েছে, তো এদেরকে ইস্টবেঙ্গল ছাড়তে চাইছে না আর। কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলেরও আজ থেকে শুরু হলো ক্যাম্প, ভারতীয় দলেরও আজ থেকে ক্যাম্প শুরু হলো। তো ইস্টবেঙ্গল চাইছে তাদের প্লেয়াররা তাদের ক্যাম্পে প্র্যাকটিস করুক। হ্যাঁ, হতে পারে যখন সিঙ্গাপুরের বিরুদ্ধে যখন ম্যাচ হবে, তার হয়তো দিন 5-10 আগে ছেড়ে দিতে পারে, কিন্তু যেহেতু অক্টোবর মাসেই সুপার কাপটা রয়েছে, তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে, ইস্টবেঙ্গল কেন, অন্যান্য ক্লাবগুলো কিন্তু প্লেয়ার ছাড়তে চাইছে না। এটা নিয়ে আবার একটা জটিলতা দেখা দিতে পারে। তো এগুলো যদি যায়, এক একটা কিছু খারাপ ভালো মিশ্রিত খবর। আর একটা খবরের বিশ্লেষণ করতে চাইব, যেটা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম, যে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইস্টবেঙ্গল। অন্তত কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার আদালত, অর্থাৎ জেলা আদালত, যেটা যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। ফলত ইস্টবেঙ্গলকে আর চ্যাম্পিয়ন ঘোষণা করতে কোনো বাধা নেই আইএফ এর কাছে।
এবার আইএফএ এই রায় পাওয়ার পরে পরে তারা বৈঠকে বসছিল শনিবার দিন। বৈঠকে বসে তারা ঠিক করেছে যে ইস্টবেঙ্গলকেই সিএফএল এর লাস্ট ইয়ার সিএফএল অর্থাৎ 2024-25 সিএফএল এর চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। আর এবারও ইস্টবেঙ্গলে একেবারে চ্যাম্পিয়নের দোরগোড়ায়। এই 22 তারিখে ইস্টবেঙ্গলে খেলা রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। এটা কার্যত ফাইনাল, ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে। তো ইস্টবেঙ্গল যদি এইটাও জিতে যায়, ম্যাচটা জেতা ড্র করলেই ইস্টবেঙ্গল আবারও চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলত এই চ্যাম্পিয়ন হয়েছে গতবার, এটা জানার পরে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আত্মতুষ্টিকে দূরে সরিয়ে রেখে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে অল আউট ঝাঁপাতে হবে, ম্যাচটা জিততেই হবে ইস্টবেঙ্গলকে। তাহলে পরপর দুবার সিএফএল চ্যাম্পিয়ন হবে বিনো জর্জের ছেলেরা। এটাও নিঃসন্দেহে একটা রেকর্ড, একটা ভালো খবর ইস্টবেঙ্গল টিমের জন্য। যখন একটা ট্রফির খরা চলছে, সেই সময় এই ভালো খবরগুলো আসছে। এবং ইস্টবেঙ্গল এখন টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো বেশ ডিয়ারিং, বেশ রিস্কি, কিন্তু আমার মনে হয় একটা কার্যকারী সিদ্ধান্ত তারা অবশেষে নিচ্ছে একের পর এক। দেখা যাক যে এই সিএফএল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে পরে এই সিএফএল থেকে কোন কোন ফুটবলাররা আইএসএল বা সুপার কাপের টিমে চান্স পায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যা যা করতে হয় আপনারা করবেন, আর ভালো না লাগলে আমাকে যেভাবে গালিগালাজ দিতে হয় সেটাও দিতে থাকবেন, কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।